ফারদিনা কোথায়? অনেক খুঁজেছে রাখাল, কিন্তু ফারদিনাকে আর পায়নি সে। একজন রাখালের সাথে জমিদারের কন্যার বিয়ে, বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে। বইটি এখানেই শেষ হয়। আমজাদ হাতে একটি সিগারেট নিল, সেটি ধরিয়ে বলল, বইটির লেখকের নাম কি? থমাস বলল, সুফিয়ান হায়দার। আমজাদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে, কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব। তোমার ভেতরে হয়তো বইটির গুড় থেকে গেছে। থমাস বলল, তুমি হয়তো ঠিক বলেছ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটির অসম্পূর্ণ কেন? লেখক বইটি সম্পূর্ণ শেষ কেন করলো না? আমজাদ বলল, উনি হয়তো শেষটা এমনভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে। অসম্পূর্ণতা থেকে মনে রাখে কিভাবে? থমাস বিচক্ষণ প্রশ্ন। আমজাদ বলল, এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে, এটা তুমি এটা নিয়ে ভাবছো? অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তেমনভাবে লেখককে মনে রেখেছো। থমাস কথা বাড়ালো না। তাদের মাঝে উপস্থিত হয় মায়া। কালো রঙের থ্রিপিস পরনে তার। ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রিপিসে মানিয়েছে বেশ তাকে। চুলগুলো বেরুনি করা, তার মুখ বেশ ফ্যাকাশে। থমাসের পাশের চেয়ারে বসলো। আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো, রাতে ঘুম ঠিকমতো হয়েছে তো? আমজাদ চেয়ারে বসলো। মায়ার রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে। ভয়ানক স্বপ্ন ছিল। স্বপ্নের সময়টা আর একটু দীর্ঘ হলে হয়তো দম বন্ধ হয়ে আসতো। মায়া মলিন হেসে জবাব দিল, ভালোই হয়েছে। এরপর থমাসের দিকে ঘুরে তাকালো, তাকে প্রশ্ন করলো, আঙ্কেল, আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে? বেশ সুন্দর, তবে অনেকটা নিস্তব্ধ। এই গ্রাম, এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে। মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেন এর দিকে তাকিয়ে বলল, বাবা, আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি? তুমি জানতে চাওনি? আমজাদ ঠোঁট বেঁকিয়ে হাসলেন। তোমার আঙ্কেল একটি বই পড়েছে, সেই বইয়ের গ্রামটির নাম আলিমনগর। বইটি অসম্পূর্ণ, তাই ওর মনে কৌতূহল জন্মেছে। কি বই আঙ্কেল? মায়া প্রশ্ন করলো। দ্য সাইলেন্ট ম্যানর। মায়া ভ্রুকুঞ্চিত করে বলল, বইটি আমিও পড়েছিলাম, অসম্পূর্ণ বই, কিন্তু আমার ভেতরের একটা প্রশ্ন জমেছে। ফারদিনা কোথায়? সেই রাখাল কোথায়? ফারদিনার পরিবার কোথায়? আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল, তুমি এইসব বই গল্পের চক্করে কেন পড়লে? মাথা খারাপ করো না, অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না। এইসবের সাথে বাস্তবের কোনো মিল নেই, আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি। মায়া বলল, বাবা, তোমার সাথে আমিও সহমত, কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি? থমাস বলল, আমিও এসব বিষয়ে ভেবেছি, কিন্তু কোনো জবাব পাইনি। যাক গে, এসব বাদ দাও। তোমার পড়াশোনার খবর কি বলো? এখন কি করছো? মায়া বলল, আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরছি। এখন যাচ্ছি শহরে চলে যাব। আমার এই গ্রাম ভালো লাগে না। একই তো, শহর থেকে অনেক দূরে, তার উপর নীরব। শহরে ভালো একটা চাকরি নেব, এরপর সেখানেই হোস্টেল নেব। আমজাদ কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, তোমার বয়স কত হয়েছে? 25 বছর। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ, তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছো। এখনো তুমি আমার কাছে বাচ্চা। আমজাদ থেমে গেল। থমাস কিছু বলল না। আমজাদ পুনরায় বলল, আপাতত তোমার কিছুই করার দরকার নেই। গ্রামে থাকো, তোমার ভাই, দাদু, মা, বাবার সাথে থেকে যাও। এদের সাথে সময় কাটালে দেখবে আর চারদিকে নীরব মনে হবে না। বলে আমজাদ ঘরের ভেতরে চলে যান। থমাস মায়ার দিকে তাকিয়ে বলল, বাবারা এমনই হয়। মায়া বলল, আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই। মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয়। এত নিখুঁতভাবে কিভাবে বলতে পারছেন? থমাস এসে বলল, তোমার বাবার থেকেই শিখেছি। থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনলো। বলল, আচ্ছা, তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন? মায়া কিছু ভেবে বলল, ঠিক জানি না। বইটি আমি অনেক আগে পড়েছিলাম, লেখকের খোঁজও পেলাম না। কোথায় খোঁজ করেছো? অনেক প্রকাশকদের সাথে কথা বলে ওনার সঠিক তথ্য দিতে পারেননি। তবে আশ্চর্যের বিষয় হলো, লেখক
তথ্য দিতে পারেননি। তবে আশ্চর্যের বিষয় হলো লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছিল, এরপর আর তার খোঁজ পায়নি কেউ। থমাস বলল, বিষয়টি রহস্যজনক, তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই। আমি আর আমজাদ শহরের দিকে যাব, আসছি বলে থমাস ঘরের দিকে চলে যায়। এতক্ষণ তাদের কথোপকথন দোতলার বারান্দার থেকে লক্ষ্য করছিল জয়ন্তন বেগম। তিনি এক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে রইল। মায়ারও চোখ পড়ে তার দিকে। জয়ন্তনের সাথে চোখে চোখ পড়তেই জয়ন্তনের ঘরের ভেতরে চলে যায়। মায়া বিড়বিড় করে বলল, অদ্ভুত, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের শীত যেন সবাইকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ল। তার ইচ্ছে করছে আশেপাশের প্রাকৃতিক উপভোগ করতে। জায়গাটা বেশ জিমজিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। ঘরের বাইরে বের হলে মন ভালো হবে। মায়া পোশাক বদলে নেয়, থ্রি-পিস ছেড়ে শিকারি পোশাক পরে নেয়। এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তরপাড়ায়। চৌধুরীর নিবাস থেকে উত্তরপাড়া অনেকটা দূরে। উত্তরপাড়া অবস্থিত একটি নদী। মায়া সেখানে গিয়ে থামে। নদীর অপর প্রান্তে কুয়াশা, শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যের দেখা নেই। অপর প্রান্ত কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে। সেই হাওয়াতে মায়ের চুল উড়ে গেল। সে প্রাকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে। গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে। এই গ্রাম বড়ই অদ্ভুত, বিচিত্র, নিয়ে নিস্তব্ধ। কিন্তু এখন মায়ার মনে হচ্ছে গ্রামটি আসলেই সুন্দর। শহরের গাড়ির হর্ন, নিয়ম মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম। মায়া অশ্ব ছেড়ে নেমে দাঁড়ায়। তখন কিছু মাঝিরা মায়াকে দেখল। মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে, জমিদারের কন্যা, তোমারে দেখেই চিনছি। এই বড়া দুপুরবেলা এইখানে বেশিক্ষণ থাইকো না। মায়া তাদের কথা এড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগুলো। নদীর স্রোত বইছে কলকল শব্দে। মায়া স্বাচ্ছন্দ্য বোধ করল। এই শব্দ বহুদিনের অপরিচিত। নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল। জঙ্গলে ঝোপঝাড়, এর থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে। বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে, শুনেছি, তবে বিশ্বাস করিনি। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল। হঠাৎ বাঁশির সুরে ঘুরে তাকালো জঙ্গলের দিকে, কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখা গেল না। একবার মাঝিদের দিকে দেখলো, তারা নদীর মাঝ অবধি চলে গেছে। মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো। সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে। তার ভয়ও হলো, কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না। সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করে। মায়া অশ্ব পৃষ্ঠে চেপে বসে এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশে চারদিকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মায়ার ভেতর ভয় জেগে উঠল। অদ্ভুত সেই বাঁশির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায়। সে স্তব্ধ হয়ে গেল। চারদিকে তাকালো, কোথাও কাউকে দেখছে না। অশ্ব থেকে নেমে দাঁড়ায়। হেঁটে হেঁটে এদিক সেদিক গেল। কাউকে সে দেখতে পেল না। ভাবছে এটা তার মনের ভুল ছিল। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপটি ফেনা তুলে দাঁড়িয়ে আছে। মায়ের পায়ের তলার মাটি যেন তখন সরে গেল। সাপটি থেকে তার দূরত্ব 3 থেকে 4 হাত। সাপটির ফেনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা। তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল। বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে। কিছু দূর যেতে মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়। পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কুকিয়ে উঠল। এরপর ঘুরে তাকালো। পেছনে অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা এবং সুডম দেহের অধিকারী। সে বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক। পায়ে বোট জুতো, পরনে কালো প্যান্ট, এর সাথে সাদা রঙের শার্ট, তার উপরে শিকারি বাবে পাগড়ি আঁচল দিয়ে তার মুখ ঢাকা। যুবকটি মায়ার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মায়া হাঁ হয়ে তাকিয়ে রইল। এই জঙ্গলে যুবক, নাকি যুবক রূপে জিন? যুবকটি তখন বাঁ হাতে তুড়ি মেরে মায়ার ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল, ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে? যুবকটি কণ্ঠ
একটি সুরের মতো ভেসে আসলো। মায়া একবার ডুব গিলে আস্তে ধীরে বলল, সাপ। যুবকটি পেছন ঘুরে দেখলো আসলে একটি সাপ। এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল, তুই নিশ্চয়ই নাগ। তোর নাগিনকে এতদিন পর পেয়ে তাড়া করছিস। মেয়েরা এমনই হয়, ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজ পা দিয়েও অন্য কারোর কাছে চলে যায়। তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিসনি, তাই ওকে ধাওয়া করছিস বলে আওয়াজ করে হেসে উঠল। মায়া তখন রাগে গজগজ করতে লাগলো। যুবকটি হাসি থামিয়ে মায়ের দিকে ঘুরল। মায়া রাগে লাল হয়ে তাকিয়ে আছে যুবকটি চোখের দিকে। তার দৃষ্টি, তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো। যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল, কিছু বলতে চাইছো নিশ্চয়ই, বলো, আমি শুনছি। মায়া ক্রোধের স্বরে বলল, একটা মেয়ে বিপদে পড়ছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন, ছি। বলে সাপটিকে অতিক্রম করে যেতে সাপটি ফুঁস করে উঠল। যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে দীর্ঘকণ্ঠে বলল, এই মেয়ে শোনো, মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছা আমার নেই। বলে পুনরায় মায়ের হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অশ্বের কাছে। মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে। অশ্বের কাছে পৌঁছে যুবকটি বলল, তোমার হাত ধরার জন্য দুঃখিত, কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন? তুমি কি ওকে আঘাত করেছ? আঘাত করলে তো ছবলি দিত, বলল মায়া। যুবকটি তখন বলল, শোনো মেয়ে, পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি, আর সাপ দেখে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলেও ভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাচ্ছ, তাই ও আক্রমণ করতে চায়। মায়া নিরুত্তর। সে এখনো বিভ্রান্ত, তার সামনে দাঁড়ানো মানুষ না জিন। মায়া কাপা গলায় প্রশ্ন করলো যুবকটিকে, আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাঁশি বাজিয়েছেন? যুবকটি জবাব দিল, না, আমি বাঁশির সুর ধরতে পারি না, আর আমার কাছে তো কোনো বাঁশিও নেই। মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখলো তার কাছে বাঁশি নেই। যুবকটি তার অশ্বের কাছে চলে গেল, তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ার কাছে। এরপর মশকরা করে বলল, জিনেরা বোধহয় বাঁশি বাজিয়েছে, এখান থেকে চলো তাড়াতাড়ি। কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশ্বের পৃষ্ঠায় উঠতে পারল না। যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ের কাছে আসে। এরপর তার অশ্বের কাছে হাঁটু বাজ করে বসে বলল, ওই পা দিয়ে আমার হাঁটুর উপরে ভর দিয়ে উঠে বসো। মায়া কিঞ্চিত ইতস্ত বোধ করলো। তখন যুবকটি পুনরায় বলল, দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, জায়গাটি সুবিধার না, উঠে বসো। মায়া উঠে বসে অশ্বপৃষ্ঠে। তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। যুবকটি আগে আগে গেলে মায়া পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? যুবকটি জবাব দিল, মীর জাফান শন। মীর জাফান শন তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো, তোমার নাম? মায়া। মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করলো, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শুনেননি? মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। মায়ের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না, যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ। রেশ টেনে বলল, হয়তো তাই হবে, আমি ভুল শুনেছি। কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধের নয়, কোথায় কখন কার নজরে পড়ে যায় বলা যায় না, বলে চাপা সরে হাসল মীর। মায়া কথা বাড়ালো না, তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন গেল। মায়া বুঝতে পারলো মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন দরুনিতে নেমে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখলো মীরও তার পেছন বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে অবধি চলে এসেছে। এই দেখে মায়া আমজাদ চৌধুরী বয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইল। মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলল, এই মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ব্রু কুচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি ঘরের ভেতরে অবধি চলে এসেছেন?
তো একটা ধন্যবাদের ও অনেক মূল্য। আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে এসেছো। অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমার সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি বাড়ি বেয়াদব। মিহির এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমার ওই বা এটা কেমন আদব, আমাকে বেয়াদব বলছো? মায়ার ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কাছে গেসে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না। আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যান। হে এভরিওয়ান, আজকে গল্পটা এইটুকুই শেষ। যদি ভালো লেগে থাকে কমেন্টে বলবা, তাহলে আমি পার্ট 3 দিব ইনশাল্লাহ।